দাদা, ভয়ঙ্কর রূপে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের একেবারে 87-তে এসে ঠেকলো। এবং সেই জায়গা থেকে এখন বর্তমানে যে জল্পনাটা গতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন তিনি পদত্যাগ করবেন না, এবং সেটা নিয়ে পুরো জল্পনা সৃষ্টি হচ্ছে, কি বলবেন? পদত্যাগ সাংবিধানিক ভাবে না করাটা একটা জায়গা, কিন্তু দিস ইজ এ রেজিস্ট্যান্স। এটা একটা প্রতিবাদ। কিসের প্রতিবাদ? সেই সকল 27 লক্ষ মানুষের নাম যেগুলো ডিলিটেড হলো অ্যাডজুডিকেশনের পরে, যে সকল 34 লক্ষের নাম এখনো অ্যাডজুডিকেশনে আছে, এই মানুষগুলো ভোট দিতে পারলো না। যদি তৃণমূলের মোট প্রাপ্ত ভোট আর বিজেপির প্রাপ্ত ভোটের ডিফারেন্সটা দেখো, এবং যে যে জায়গায় বিজেপি জিতেছে একটা 5,000 ভোটে, 2,000 ভোটের এই যে ডিফারেন্সটা যদি দেখো, তাহলে দেখতে পাবে ওই যে অ্যাডজুডিকেশনে যারা এখনো রয়ে গেলেন। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন দাবি করে বলতে পারবে না যে নামগুলো বাদ গেছে সেই নামগুলো সঠিকভাবে বাদ গেছে। যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ। ইলেকশন কমিশন এখনো বলতে পারবে না। ফলে দিস ইজ আ রেজিস্ট্যান্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট এনি চিফ মিনিস্টার, ভারতের কোনো মুখ্যমন্ত্রী এই চ্যালেঞ্জটা নিয়েছেন। এটাকে নেগেটিভ ভাবে অনেকে দেখছেন, অনেকে সাংবিধানিকভাবে দেখছেন, কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এটাকে নির্লজ্জ বলছেন, কোনো কোনো এক্স আইপিএস অফিসার বলছেন উনি কি ভদ্রমহিলা নাকি। ফলে সো অন সো ফোর্থ, কেউ কেউ বুদ্ধদেব বাবুর সঙ্গে তুলনা করছেন। কিন্তু ওই সময়ের সঙ্গে সঙ্গে আজ অব্দি কোথাও এই ধরনের ভোট চুরি হয়নি। অ্যাডজুডিকেশন, ভাবতে পারছো, ক্লিয়ার হলো না। এবং 324 নম্বর ধারা অনুযায়ী সংবিধান রক্ষা করতে ব্যর্থ হলো ইলেকশন কমিশন। এখন সেই ইলেকশন কমিশনকে সবাই বাহবা দিচ্ছে, কিন্তু বিরোধী দল, চূড়ান্ত বিরোধী দল যারা তৃণমূলের বিরোধী, তারাও কিন্তু এই যে অ্যাডজুডিকেশনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, সেটার বিরোধিতা করছে। আবারও বলছি, টোটাল প্রাপ্ত ভোট, দুই দলের ব্যবধান এবং অ্যাডজুডিকেশন এবং নাম ডিলিশন যেগুলো এখনো অ্যাপিল করার জায়গায় আছে, সেগুলোকে যদি তুমি বিচার বিশ্লেষণ করো, দেখবে এই ভোটটা প্রকৃত স্বচ্ছ, নিরপেক্ষ ভোট হয়নি। এই ভোটের মধ্যে কারচুপি আছে। এবং তার সঙ্গে সঙ্গে ইভিএম মেশিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানান বক্তব্য রেখেছেন, এবং যারা সরকারি কর্মচারী ছিলেন, যারা একদিনের মধ্যে অনেকে রং পাল্টেছেন, কিন্তু সবাই তো রং পাল্টান না, তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন কিভাবে চার্জ, একটা ব্যাটারি ইউজ হলো, সেই ব্যাটারি মানে দীর্ঘ 10 ঘন্টা 12 ঘন্টা ইউজ হলো, তার চার্জ কমে গেল, এবং নিয়ম হচ্ছে কোনোভাবে তার কোনো পরিবর্তন করা যাবে না নেচারের, সেটা পাল্টে গেল, চার্জ বেড়ে গেল। এক, চার্জ কম ছিল, চার্জ বেড়ে গেল, কি করে হলো? চার্জ দেওয়ার তো নিয়ম ছিল না। 2 নম্বর কথা হচ্ছে, নির্দিষ্ট ফর্মের সঙ্গে যে তালিকা, সেই তালিকার সঙ্গে ইভিএম এর না মেলা, এই অভিযোগও করা হয়েছে। আরো বড় অভিযোগ, তোমার খেয়াল থাকবে ভোট রেজাল্টের আগের দিন 3 মে নোয়াপাড়ায় নানান দলের, বিশেষ করে সিপিএম আর আমাদের তৃণমূল দলের নির্দিষ্ট শতাধিক ভিভিপ্যাট পাওয়া গিয়েছে, এবং সেইখানে আজ অব্দি কিন্তু রি ইলেকশনের কথা ঘোষণা হলো না, উল্টে জয়ী ঘোষণা করে দেওয়া হলো বিরোধী দলকে। তাহলে যদি ফলতায় ভোট রিগিং এর অভিযোগে তুমি রিপোলের দাবি করো এবং সেই রিপোল হয়, তাহলে নোয়াপাড়ার ক্ষেত্রে সেটা হলো না কেন? আর কোন কোন জায়গায় এরকম হয়েছে সেটাও আমরা জানি না। ফলে সন্দেহর তীর থাকছে। দিস ইজ এ কল ফর রেজিস্ট্যান্স। 164 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী যদি রিজাইন নাও করেন, তাও সরকার গঠন হতে কোনো সমস্যা থাকবে না। ফলে মুখ্যমন্ত্রী রিজাইন করলেন কি করলেন না, হার মানলেন কি মানলেন না, সাংবিধানিক অনুযায়ী নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রীর পদ পেতে কোনো অসুবিধা নেই। যে আপনারা এসআইআর নিয়ে কথাটা বলছেন এখন, যে আন্ডার অ্যাডজুডিকেশন এখনো ছিল, এসআইআর যাদেরকে ডিলিট হয়ে ট্রাইব্যুনালে তাদের বিচার হয়নি, এইটা নিয়ে কিন্তু ভোটের আগে বেশ কিছু সংগঠন, বেশ কিছু আঞ্চলিক বা ছোট ছোট রাজনৈতিক দল তারা কিন্তু বলেছিল যে ভোট বয়কট করার জন্য, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের সেভাবে স্ট্যান্ড পাওয়া যায়নি। এটা 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 একদম ঠিক, এই জায়গাটায় ভাবার সময় ছিল না। আমরা অলরেডি আমাদের ইলেকটোরাল যে ক্যান্ডিডেট তাদের নাম ঘোষণা করেছিলাম, আমরা ইলেকশনে পৌঁছে গিয়েছিলাম, আমরা প্রচুর অর্থনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আমরা তৈরি ছিলাম। ফলে আমরা মনে করেছিলাম যে তারপরেও আমরা উত্তরণ করতে পারবো। কিন্তু দেখলাম যে ইসিআই নির্লজ্জভাবে ইসিআই
একটা দলকে ক্ষমতায় আনার জন্য এই ধরনের কর্মকাণ্ড করে গেল। আমাদের হার হলো সেখানে। আমাদের হার কিন্তু বিজেপির কাছে হয়নি। আমাদের হার হয়েছে সংবিধানকে রক্ষা না করতে পারার হার। আমাদের হার হয়েছে ইলেকশন কমিশনের নিরপেক্ষ ভূমিকাকে আমরা ঠিকঠাক ভাবে পালনে মানে বাধ্য করতে পারিনি, সেইটাই হার। জনগণের কাছে কিন্তু আমরা হারিনি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এখন যে এশআইআর নিয়ে যদি আরো আগে থেকে নির্বাচনের আগে থেকে আন্ডার এডুকেশন যারা আছে, ডিলিটেড যারা আছে, তাদের নিয়ে যদি কথা হয়? সময়টা তো খুব কম ছিল। তুমি যদি সময় টাইম ফ্রেমটা দেখো, সবই তো হচ্ছে মার্চ অনওয়ার্ডস। মার্চের অনওয়ার্ডস হচ্ছে 14ই মার্চ ভোট ডিক্লেয়ার হয়ে গেল। তারপর আমরা ভোটের দিকে যাব, ভোটের চর্চা করব, নাকি আমরা অ্যাডজুডিকেশন করব, নাকি আমরা ক্যান্ডিডেট ঠিক করব, নাকি আমরা বিজেপির সঙ্গে চ্যালেঞ্জে যাব, নাকি আমরা জনকর্মসূচিগুলো চালাবো, তার তো কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। এতদিন ধরে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল বারবার অভিযোগ করেছে বা বলেছে যে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রেখেছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এবার সেই মুসলিম ভোট ব্যাংকে ধস নেমেছে? কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই সমস্ত মন্দির, উদ্যান, এই সমস্ত কিছু করতে গিয়ে মুসলিম ভোটরা পিছিয়ে উঠেছে বা অন্য দলে? এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মুসলিম সমাজের মধ্যে থেকে কিছু নেতৃত্ব উঠে এসেছেন, যে নেতৃত্ব আমাদের সঙ্গে সাবোটেজ করেছেন এবং তারা বিজেপি স্টুজ হিসেবে কাজ করেছেন। হুমায়ুন কবিরের কথা বেসিক্যালি বলছি, 1000 কোটি টাকার দুর্নীতি তোমরা দেখেছো, স্টিং দেখেছো, এবং সেটা তিনি নিজে স্বীকার করছেন যে এটা সত্যি ভিডিও, 51 মিনিটের ভিডিও আছে, কেন 19 মিনিটের দেখানো হলো। কিন্তু প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন, বা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা বলে দিচ্ছেন যে ওটা এআই দিয়ে তৈরি। এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত টিভিতে, প্রতিনিয়ত গণমাধ্যমে, প্রতিনিয়ত মানুষের মাঝে এই মিথ্যাচারিতা ক্রমান্বয়ে চালিয়ে গেছে, এবং সেই মিথ্যাচারিতার সুফল একদিকে পেয়েছে, আবার একই সঙ্গে বিশ্বাস নিয়ে খেলেছে। দেখো, মানুষ ধর্ম প্রাণ মানুষ হয়, যে কোনো মানুষ ধর্মপ্রাণ মানুষ, প্রত্যেকে নিজের ধর্ম নিয়ে প্রচন্ড সচেতন। কিন্তু বিজেপি কি প্রকৃত ধার্মিক? অর্থাৎ যে ধর্মটা কাজ করার ধর্ম, যে ধর্মটা সকলের জন্য, সকলের বিশ্বাসের জন্য ধর্ম, তাই যদি হতো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, জেতার দিনকে কেন শুভেন্দু অধিকারী বললেন আমাকে মুসলিমরা ভোট দেয়নি? এখান থেকেই তো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা একদিকে মুসলিমদেরকে হিন্দুদের সঙ্গে বিভাজিত করে হিন্দু ভোট কনসলিডেট করতে চেয়েছে, একটা হিংসার বাতাবরণ তৈরি করেছে ভেতরে ভেতরে, এবং তার ফল দেখেছো বারাসাতে একটা রাস্তার নাম বদল হয়ে গিয়েছে ইতিমধ্যে, দেখেছো বনগায়, হ্যাঁ, সিরাজ উদ্যান বদল হয়েছে, আবার তুমি দেখেছো শাহের নামে মন্দির হবে, আবার তুমি দেখেছো বনগায়ে একটি আফরিন বিরিয়ানি সেখানে মন্দির আছে বলে সেখানে বন্ধ করতে বলা হয়েছে। ফলে নাক মানে নোক দাঁত সব বেরোনোর জায়গায় পৌঁছে গেছে। ভয়ানক একটা অবস্থান তৈরি হচ্ছে। বাংলার মানুষ এটা নিয়ে সচেতনভাবে কাজ করে যাবেন আগামী দিনেও, এবং প্রত্যেকটা বিরোধী দলও এইভাবেই কাজ করে যাবেন। কিন্তু একথা সত্যি যে বিজেপি একদিকে হিন্দু কনসলিডেশনের চেষ্টা করেছে, যেখানে তারা একই সঙ্গে বিজেপি স্টুজদের নামিয়ে দিয়ে মুসলিম ভোট ভাঙারও চেষ্টা করেছে, এবং তারা সেখানে অবশ্যই সফল। আমরা যে বহু সংস্কৃতিবাদী চরিত্র বাংলার, সেটা রক্ষা করতে যে চেষ্টা করেছিলাম সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। যেই দিন থেকে ফল ঘোষণা হচ্ছিল দুপুরের পর থেকে আমরা দেখলাম যে বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে পড়লেন এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর এখন পর্যন্ত সেটা হচ্ছে। অপরদিকে আমরা ধর্মতলায় হক মার্কেটও দেখলাম। অপরদিকে বিজেপির কিছু নেতা তারাও কিন্তু বলছে যে এরা আমাদের কর্মী নয়, এরা কিন্তু তৃণমূলের কর্মী যারা রং পাল্টে এসেছে। কি বলবেন আপনি? না, আমি এখানে বলবো যে কজনকে গ্রেফতার করা হলো এখনো অব্দি, কজনকে গ্রেফতার করা হলো? এরা যদি তৃণমূলের কর্মী হয়ে রং পাল্টে আসে, তাহলে বুলডোজার নিয়ে যাচ্ছে হক মার্কেটে। বুলডোজারটা তো কেউ ভাড়া করেছে, কে ভাড়া করেছে তাকে চিহ্নিত করা গেছে। পুলিশ সামনে দিয়ে যাচ্ছে, খানিক র্যালির মতন করে বুলডোজার যাচ্ছে, তাহলে সেই পুলিশ কেন সেই প্রোটেকশনটা দিল সেখানে? তুমি কটা জায়গায় ঘটনা স্থানে পুলিশ থাকা সত্ত্বেও তার প্রতিবাদ প্রতিরোধ দেখেছো? তুমি খেয়াল করে দেখেছো যেদিনকে নোয়াপাড়ায় অর্জুন সিং এর হাতে বা অর্জুন সিং ছেলেপিলেদের হাতে তৃণাঙ্কুর মার খাচ্ছিল, পুলিশের ভূমিকা কি ছিল? ফলে কোথাও পুলিশ, মানে আমি সেন্ট্রাল বাহিনীর ওপর বিশেষ কথা বলছি, যে কোথাও গিয়ে সেন্ট্রাল বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে, ইলেকশন কমিশন নির্লজ্জভাবে ব্যবহৃত হয়েছে, এবং অবশ্যই শুভেন্দুবাবু যেটা একসময় বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়তো বিশ্বাস করেননি,
সরকারি কর্মীদের একটা বড় অংশ তাদের সমস্ত কিছু দিয়ে একটা বিশ্বাস ব্যবস্থা তৈরি করার জন্য যে জায়গা সেটা তৈরি করতে পেরেছে। ফলে সেখানে আমরা ব্যর্থ, আমরা সেই ব্যর্থতা নিশ্চয়ই কাটিয়ে উঠবো। মানুষের ভোট কিন্তু একটা বড় অংশ তৃণমূলকে দিয়েছিল। বিজেপির সেই ৭৭ জেতার পর কথাগুলো বিজেপিকে মনে করিয়ে দিতে চাই। আমরা কিন্তু 2,30,00,000 ওপর ভোট পেয়েছি, এটা কিন্তু বিজেপি যেন ভুলে না যায়। 29 সাল আসছে, ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে, আমরা কিন্তু মাঠে নামছি। মমতা বন্দ্যোপাধ্যায় একদম না, কালকেই দিদি বলেছেন, তোমরা খেয়াল করে দেখবে, এবং খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন ফ্রি বার্ড। যেরকম রেজিস্ট্যান্স তিনি শুরু করে দিয়েছেন সংবিধান রক্ষার জন্য, এটাকে সংবিধান রক্ষার জন্যই বলবো আমি, দিস ইজ এ রেজিস্ট্যান্স, ঠিক তেমনই কিন্তু উনি খুব সচেতনভাবে মাঠে নামবেন এবং অতি দ্রুত সরকারটা গঠন হোক ওদের, অতি দ্রুত আমরা কিন্তু যে ব্যবস্থাপনা করা সেটাও করব। আমরা খুব ছোটবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখেছি, বিরোধী দলনেত্রী হিসাবে আমরা দেখিনি। কিন্তু যারা দেখেছে তারা অনেকেই বলে যে ওনার থেকে ভালো বিরোধী দলনেত্রী কেউ হতে পারবে না বা হতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু উনি বিরোধী দলনেত্রী হিসাবে বিধানসভায় যেতে পারছেন না, যেহেতু ভবানীপুরে উনি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। বিরোধী নেত্রী হিসাবে রাস্তায় ওনাকে আমরা দেখতে পাবো, কি মনে হয়? না, একদম আমি সেটাই বললাম যে বিরোধী নেত্রী হিসেবে আমরা ওনাকে দেখেছি, এবং সেই কারণে আমরা তৃণমূলটা করেছি। যে আমরা যারা সিপিএম এর দ্বারা অত্যাচারিত, আমাদের পরিবার যারা সিপিএম এর দ্বারা অত্যাচারিত, সেখানে উনি একটা শিল্ড ছিলেন, একটা ভরসার জায়গা ছিলেন, এবং সেই জায়গাটা আমরা দেখেছি যে তিনি কিভাবে প্রতিটা ইস্যুতে মাঠে নামতে পারতেন। এবার আমরা সেটার জন্যই অপেক্ষা করব যে প্রতি ইস্যুতে তিনি কিভাবে মাঠে থাকছেন, এবং আমি জানি সেখানে থাকবেন আমার মতন অজস্র কর্মী তার পাশে থাকবেন। আমরা দিদির জয় বলবো, বাংলার জয় বলবো, আমরা জয় বাংলা বলবো। আমরা কখনো বহু সংস্কৃতিবাদী চরিত্রের বিরুদ্ধে যাব না, এবং গণতন্ত্র সংবিধান রক্ষার জন্য যে দায়ভার সেটা আমাদের বজায় থাকবে।